বাংলার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা ক্ষমতার মঞ্চে বেশি দিন থাকেননি, কিন্তু মানুষের হৃদয়ের গভীরে স্থায়ী আসন করে নিয়েছেন। যারা রাষ্ট্রের শিরোপা পাননি, কিন্তু পেয়েছেন জনতার ভালোবাসা। তেমনই একজন বিস্মৃত প্রায় অথচ বিশাল নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন শোষিত মানুষের কণ্ঠ, মজলুমের প্রতিনিধি আর উপমহাদেশের রাজনীতিতে এক ব্যতিক্রমী চরিত্র। 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্ম মাওলানা ভাসানীর। দারিদ্র্য ছিল তাঁর নিত্যসঙ্গী। ছোটবেলায় পিতৃহারা হয়ে জীবনের বাস্তবতা খুব কাছ থেকে দেখেন তিনি। মাদ্রাসায় পড়াশোনা করলেও তার শিক্ষা সীমাবদ্ধ ছিল না বইয়ের পাতায়। গ্রাম বাংলার মানুষের দুঃখ কষ্টই ছিল তাঁর প্রকৃত পাঠশালা। কৈশোরেই তিনি উপলব্ধি করেন ধর্ম শুধু ইবাদতের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তিও বটে। ব্রিটিশ শাসনের সময়েই রাজনীতিতে তার প্রবেশ। খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে তিনি সক্রিয়ভাবে ব্রিটিশ বিরোধী সংগ্রামে যুক্ত হন। এখানেই তার রাজনৈতিক দর্শনের ভিত্তি গড়ে ওঠে। ধর্মভিত্তিক নৈতিকতা আর সমাজতান্ত্রিক শোষণ বিরোধী চেতনার এক ব্যতিক্রমী সংমিশ্রণ। তিনি বিশ্বাস করতেন, রাজনীতি যদি গরিব মানুষের মুক্তি না আনে, তবে সে রাজনীতি মূল্যহীন। 1947 সালের দেশভাগের পর তিনি পাকিস্তান রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুসলিম লীগের সাথে থাকলেও অচিরেই তিনি বুঝতে পারেন এই রাজনীতি সাধারণ মানুষের নয়, বরং এলিট শ্রেণীর। ফলে তিনি মুসলিম লীগ ত্যাগ করে গঠন করেন আওয়ামী মুসলিম লীগ, যা পরবর্তীতে আওয়ামী লীগ নামে পরিচিত হয়। কিন্তু এখানেও বেশি দিন থাকেননি, কারণ তিনি কখনো আপোষের রাজনীতিতে বিশ্বাস করতেন না। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, কৃষক শ্রমিক অধিকার সব ক্ষেত্রেই ভাসানী ছিলেন অগ্রণী। বিশেষ করে পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণের বিরুদ্ধে তিনি ছিলেন সবচেয়ে উচ্চ কণ্ঠনেতা। 1957 সালে তাঁর ঐতিহাসিক উচ্চারণ আসসালামু আলাইকুম পাকিস্তান ছিল এক প্রকার ভবিষ্যৎবাণী। তিনি বুঝে গিয়েছিলেন এই রাষ্ট্র কাঠামো বাঙালির মুক্তি দিতে পারবে না। 1971 সালের মার্চ, পূর্ব পাকিস্তান উত্তাল, চারিদিকে অসহযোগ, গণ আন্দোলন আর স্বাধীনতার ডাক। এই সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন প্রবীণ, অসুস্থ, কিন্তু আদর্শিকভাবে সবচেয়ে দূরদর্শী নেতা। অন্যরা যখন এখনও সমঝোতার সম্ভাবনা খুঁজছিলেন, ভাসানী তখন বহু আগেই বুঝে গিয়েছিলেন পাকিস্তান কাঠামোর ভেতরে বাঙালির মুক্তি অসম্ভব। 25 মার্চের গণহত্যার পরই মাওলানা ভাসানী পাকিস্তানি সেনাবাহিনীর মূল টার্গেটে পরিণত হন, কারণ তিনি ছিলেন একমাত্র নেতা যিনি প্রকাশ্যে বহু বছর আগে পাকিস্তান ভাঙার কথা বলেছিলেন। জীবন নাশের আশঙ্কায় তিনি আত্মগোপনে যেতে বাধ্য হন এবং পরে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন। কিন্তু এই প্রস্থান কোনো পলায়ন ছিল না, এ ছিল মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক কূটনৈতিক ময়দানে তাঁর ভূমিকার সূচনা। ভারতে অবস্থানকালে মাওলানা ভাসানী মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দিল্লি, কলকাতা ও অন্যান্য জায়গায় সংবাদ সম্মেলন, বিবৃতি ও বক্তব্যের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা ও বাঙালিদের উপর বর্বরতার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। বিশেষ করে মুসলিম বিশ্ব ও বামপন্থী আন্তর্জাতিক মহলে তাঁর গ্রহণযোগ্যতা মুক্তিযুদ্ধের জন্য একটি বড় কূটনৈতিক শক্তি হয়ে ওঠে। কেন তবে মাওলানা ভাসানীর অবদান আড়ালে পড়ে গেল? কারণ তিনি ক্ষমতার রাজনীতি করেননি, রাষ্ট্রীয় সুবিধা নেননি, কারো সাথে আপোষ করেননি। তিনি ছিলেন অতিমাত্রায় সৎ, স্পষ্টভাষী এবং প্রতিষ্ঠান বিরোধী। ক্ষমতা কেন্দ্রিক ইতিহাসে লেখার ধারায় এমন মানুষদের জায়গা হয় না সহজে। তবুও তিনি হয়ে ওঠেন সবার প্রিয় পাত্র, কারণ তিনি ছিলেন সাধারণ মানুষের। লুঙ্গি পরা এই মাওলানা মঞ্চে যেমন জ্বালাময়ী, মাঠে তেমনি আপন। তিনি প্রমাণ করে গেছেন একজন মানুষ রাষ্ট্র চালাতে না পারলেও ইতিহাসের বিবেক হতে পারেন। 1976 সালের 17 নভেম্বর এই নিঃশব্দ বিপ্লবী পৃথিবী ছাড়েন। কোনো রাষ্ট্রীয় শোকের জাঁকজমক ছিল না, কিন্তু মানুষের হৃদয়ে তিনি আজও জীবিত। মাওলানা ভাসানী তাই আড়ালে থাকা ইতিহাসের নায়ক, যার নাম কম উচ্চারিত হলেও তার আদর্শ আজও প্রাসঙ্গিক।